কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় পর্যায় পর্ব ৪৫। চারদিকে বারুদের গন্ধের মধ্যে, স্বজন হারানোর আর্তনাদের মধ্যে এসেছে নির্বাচন। ১৯৭১ সালের ৯ মার্চ পশ্চিমবাংলায় সাধারণ নির্বাচনের দিন ঘোষিত হয়েছে। দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকারের পতনের পর প্রথম থেকেই একমাত্র সিপিআইএমই নির্বাচনের দাবি করে আসছে। সংযুক্ত বামপন্থী ফ্রন্টে আমাদের সহযোগীরা ছাড়া আর সকল পার্টিই নির্বাচনের বিরোধিতা করেছে। বাংলা কংগ্রেস, আদি ও নব কংগ্রেস, দক্ষিণপন্থী কমিউনিস্ট পার্টি নির্বাচন ঠেকিয়ে রাখার অনেক চেষ্টা করেছে। আইন শৃঙ্খলার অজুহাত দেখিয়ে নির্বাচন বন্ধ রাখার জন্য তারা নিজেদের মধ্যে এবং দিল্লির কংগ্রেসি নেতাদের সঙ্গে বহু গোপন সলাপরামর্শ করেছে। কেন্দ্রীয় সরকার যখন পঞ্চম সাধারণ নির্বাচনের ডাক দিল লোকসভা ভেঙে দিয়ে, তখন তারা এ রাজ্যে লোকসভা নির্বাচন বন্ধ করার চেষ্টা করেছে। কিন্তু গণ আন্দোলনের বিরোধিতার সামনে দাঁড়িয়ে সে চেষ্টা ফলপ্রসূ হয়নি। তারপর তারা রাজ্য বিধানসভার নির্বাচন যাতে না হয় তার উদ্যোগও নিয়েছে, কিন্তু সংগ্রামী মানুষদের প্রবল বিক্ষোভে তাও শেষ পর্যন্ত তারা পারেনি। অবশেষে নিরুপায় হয়েই এ রাজ্যে বিধানসভার নির্বাচনও ডাকতে হয়েছে। রাষ্ট্রপতির শাসন জারির পর থেকে বিগত প্রায় ১ বছর ধরে আমাদের পার্টি ও সংযুক্ত বামপন্থী ফ্রন্ট নির্বাচন ঘোষণার যে প্রধান দাবিটিকে সামনে নিয়ে একের পর এক আন্দোলন করেছে তা অবশেষে আদায় হয়েছে। কিন্তু গণতন্ত্রের পক্ষে অপরিহার্য এই দাবিটুকুও আদায়ের জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে। যেহেতু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ছিল এই আন্দোলনের প্রধান চালিকা শক্তি, তাই আমাদের ওপর কার্যত ত্রিমুখী আক্রমণ নেমে এসেছে। একদিকে পুলিশ, সিআরপি, মিলিটারি, দমনমূলক আইনের সাহায্যে কংগ্রেস ও প্রশাসন যন্ত্র আমাদের ওপর নির্বিচারে হিংস্র শক্তি প্রয়োগ করেছে। অন্যদিকে দক্ষিণপন্থী কমিউনিস্ট পার্টি, ফরওয়ার্ড ব্লক, এসইউসি ও তাদের পরিচালিত ৮ পার্টির জোট কায়েমি স্বার্থবাদীদের নয়া দালাল রূপে ও দ্বিতীয় ফ্রন্ট হিসাবে আমাদের কর্মী, সমর্থক ও নেতাদের বিরুদ্ধে পাশবিক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বামপন্থী হঠকারীদের গুপ্ত হত্যার রাজনীতি, যাকে প্রতিক্রিয়াশীল মহল সুচতুরভাবে ব্যবহার করেছে প্রধানত আমাদের পার্টি ও গণ আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে। তাই যখন নির্বাচন ঘোষণার পর আমরা আমাদের আন্দোলনের বিজয়কে স্মরণ করছি ও নির্বাচনের অধিকার প্রয়োগ করার প্রস্তুতি নিচ্ছি, তখন বেদনার সাথে আমাদের স্মরণ করতে হচ্ছে এই আন্দোলনের জন্য বহু শহীদ, নির্যাতিত, কারারুদ্ধ সহকর্মীদের। একথা ঠিক যে রাজ্যে সংগ্রামী জনগণের রুদ্ররূপ দেখে কংগ্রেস ও তার দালালরা পিছু হটেছে ও নির্বাচনের দিন ঘোষণা করতে বাধ্য হয়েছে। একথাও ঠিক যে নির্বাচনের আগেই রাজনৈতিক ও মানসিক দিক দিয়ে তাদের একটা পরাজয় হয়েছে। কিন্তু এটাও বাস্তব যে আসন্ন নির্বাচনী লড়াই অত্যন্ত কঠিন ও কঠোর লড়াই। ৬৯-এর বিগত নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে একটি গুরুতর পার্থক্য রয়েছে। সেবার সকল বামপন্থী দল ঐক্যবদ্ধভাবে কংগ্রেস বিরোধিতা করেছিল, কিন্তু এবার কিছু দল প্রকাশ্যেই কংগ্রেসের পক্ষ নিয়েছে। কিছু দল প্রকাশ্যে কংগ্রেসের সাথে যেতে পারছে না বলে ৮ পার্টির জোট তৈরি করে তাকে কংগ্রেস বিরোধী ফ্রন্ট হিসেবে দেখাতে চাইছে, যার আসল উদ্দেশ্য সিপিআইএম কে মানুষ থেকে বিচ্ছিন্ন করা। ইতিমধ্যে মানুষের মনে কংগ্রেস বিরোধী বিক্ষোভ ও আন্দোলন এবং কংগ্রেসের নিজেদের মধ্যেকার ক্ষমতার জন্য অন্তর্দ্বন্দ্বের ফলে কংগ্রেসও দুভাগ হয়েছে। সংগঠন কংগ্রেস এবং শাসক কংগ্রেস। শাসক কংগ্রেসকে নেতৃত্ব দিচ্ছেন ইন্দিরা গান্ধী। ১৪টি দেশীয় ব্যাংক জাতীয়করণ করে ও রাজন্য ভাতা বিলোপের সিদ্ধান্ত ঘোষণা করে এবং বাংলাদেশের মুক্তি সংগ্রামে সাহায্য করে ইন্দিরা গান্ধী তখন বেশ কিছুটা জনপ্রিয়তা পেয়েছে। আমরা তার এই পদক্ষেপগুলিকে নীতিগতভাবে সমর্থন জানিয়েছি, কিন্তু একই সঙ্গে ইন্দিরা গান্ধীর স্বৈরাচারী চরিত্রটি এ সময় প্রকটভাবে প্রকাশ হয়। জাতীয় কংগ্রেসের সভাপতি হয়ে ৫৭ সালে কেরালাতে প্রথম যুক্তফ্রন্ট সরকারকে অবৈধভাবে ফেলে দেবার জন্য তিনিই মূল ষড়যন্ত্রটি এঁটেছিলেন। তার স্বৈরাচারী রাজনীতির সেই সূচনা। আর ইতিমধ্যে প্রধানমন্ত্রী হয়ে তিনি ধীরে ধীরে কংগ্রেস দলের সব ক্ষমতা নিজের কুক্ষিগত করেছেন, দলও ভেঙেছেন এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসনে
অভূতপূর্ব সন্ত্রাস সৃষ্টির প্রধান পরিচালিকা হিসেবে নিজের স্বৈরতান্ত্রিক মনোবৃত্তির জঘন্য পরিচয় দিয়েছেন। নির্বাচন ঘোষণার পর আমরা ভেবেছিলাম যে আপাতত হয়তো সন্ত্রাসের পরিমাণ কিছু কম হবে এবং আমাদের অন্তত অবাধে নির্বাচনী প্রচার কার্য চালাবার ন্যূনতম গণতান্ত্রিক অধিকারটুকু দেওয়া হবে, কিন্তু বিপরীতে সন্ত্রাসের মাত্রা আরো বেড়ে গেল। সিআরপি প্রত্যাহারের বদলে আরো সৈন্য পশ্চিমবঙ্গে মোতায়েন করল ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। নিজেদের ইচ্ছার বিরুদ্ধে পশ্চিমবঙ্গে নির্বাচনের ডাক দিতে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছিল, কিন্তু সিপিআইএম ও সংযুক্ত বামপন্থী ফ্রন্টকে হারাবার জন্য কংগ্রেস একেবারে বেপরোয়া হয়ে উঠল ও আধা ফ্যাসিস্ট সন্ত্রাসকে আরো তীব্র করে তুলল। বহু জায়গায় আগে থেকে আমাদের নির্বাচনী সভার পুলিশি অনুমতি নেওয়া হয়ে থাকলেও শেষ মুহূর্তে পুলিশি ও কংগ্রেসি সমাজবিরোধীরা একযোগে সেসব হতে দিল না। বহু জায়গায় নির্বাচনী সভা আটকানো সম্ভব নয় দেখে কংগ্রেসিরা ঘরে ঘরে ঢুকে শাসানি দিয়ে আসতো যে সিপিআইএম এর ডাকা নির্বাচনী সভা শুনতে গেলে ফল ভালো হবে না। পার্টির শক্ত ঘাঁটিগুলিতে নিয়মিত পুলিশি চিরুনি অভিযান ও নির্যাতন নির্বাচন উপলক্ষে নতুন করে শুরু হলো, কিন্তু কংগ্রেসের শক্ত এলাকাগুলিতে এইরকম একটি তল্লাশিও হলো না। একটি উদাহরণ দিই, বরানগর নির্বাচনী এলাকায় যেখানে রাষ্ট্রপতির শাসনকালে আমাদের 13 জন কমরেডকে হত্যা করা হয়েছিল, সেই এলাকার অন্তর্গত বিটি রোডের পূর্ব দিকে প্রায় 20,000 ভোটারের একটি বড় অঞ্চল সমাজবিরোধীরা কংগ্রেস, দক্ষিণপন্থী কমিউনিস্ট, নকশালপন্থীদের সাহায্যে নিয়ন্ত্রণ করছিল। সে অঞ্চলে আমাদের কর্মীরা বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হন। এমনকি সেখানকার নির্বাচন প্রার্থী আমিও সেই এলাকায় যেতে পারিনি। শেষ দিন পর্যন্তও আমি সেখানে ঢুকতে পারিনি। ওই এলাকায় নির্বাচন প্রার্থী হিসাবে অন্তত আমার যাবার জন্য পুলিশ সামান্য ব্যবস্থা নেয়নি, বরং বিপরীতে সিপিআইএম কর্মীরা যাতে বাইরে থেকে গিয়ে ওখানে প্রচার চালাতে না পারে তার জন্য এলাকাটিতে সব সময় মিলিটারি পাহারা দিয়েছে। অন্যান্য অনেক নির্বাচনী এলাকাতেই এই রকম বন্দোবস্ত করা হয়েছিল। এইসব করা হয়েছে কেবল জনসাধারণকে সন্ত্রস্ত করার জন্য ও তাদের ওপর আক্রমণ চালাতে দুর্বৃত্তদের সাহায্য করার জন্য। বাস্তবিক পক্ষে আমাদের শক্ত ঘাঁটিগুলিতে এমন প্রত্যেকটি চিরুনি অভিযানের সময় গুন্ডারা এসেছে সশস্ত্রভাবে ও পুলিশ সিআরপি মিলিটারির বেষ্টনীর মধ্যে এবং আমাদের কর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি ঢুকে আক্রমণ চালিয়েছে, লুঠতরাজ করেছে, নারীদের শ্লীলতাহানি করেছে। বহু জায়গায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার তো দূরের কথা, পোস্টার লাগানো পর্যন্ত অসম্ভব হয়ে পড়ল। বস্তুত নির্বাচনী প্রচার কার্য চালাবার চেয়ে সিপিআইএম কর্মীদের আত্মরক্ষার উপযুক্ত ব্যবস্থা করা একটা কঠিনতর সমস্যা হয়ে দাঁড়ালো। নির্বাচনের দিন ঘোষণার পর থেকে কংগ্রেস ও অন্যান্য দলের গুন্ডারা প্রশাসনের সহায়তায় সিপিআইএম কর্মীদের খুনের নেশায় যেন মেতে উঠল। নির্বাচনী প্রচারের এই স্বল্পকালের মধ্যেই অর্থাৎ 1971 সালের 1 জানুয়ারি থেকে 9 মার্চের মধ্যে আমাদের 70 জন কমরেড খুন হলেন। 3 জন সিপিআইএম প্রার্থী রবীন সেন, দিলীপ মজুমদার এবং গোকুলানন্দ রায়ের ওপর তাদের নির্বাচনী এলাকায় প্রবেশ নিষিদ্ধ করার সরকারি ফতোয়া জারি করা হলো। আর একজন সিপিআইএম প্রার্থী বিনয় কোঙার পুরো নির্বাচনী প্রচার কার্যের সময়টাই জেলে বন্দী হয়ে রইলেন। আমি আবার আক্রান্ত হলাম। 1971-এর 27 জানুয়ারি বসিরহাটে এক জনসভায় যাচ্ছিলাম। আমার সঙ্গে ছিলেন আব্দুল্লাহ রসুল ও অন্যান্যরা। যখন গাড়িটি বসিরহাট কলেজ থেকে কিছুটা দূরে, তখন গাড়ি লক্ষ্য করে উপর্যুপরি বোমা নিক্ষিপ্ত হয়। 2টি বোমা গাড়ির ইঞ্জিনে লাগে। গাড়িটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিছু দূর এগিয়েই গাড়িটি বিকল হয়ে যায়। পরে অন্য একটি গাড়ি করে আমরা জনসভায় যাই। কিন্তু এই বলগাহীন সন্ত্রাস চালিয়েও কংগ্রেস, দিল্লি ও রাজ্য নেতৃত্ব নিশ্চিন্ত হয় না। জনগণের মেজাজ তারা কিছুটা আঁচ করতে পারে, সেজন্য তারা আরো বেপরোয়া হয়ে ওঠে এবং তাদের পূর্ণ মদত দেয় অন্যান্য প্রতিক্রিয়াশীল দলগুলি। নির্বাচন বানচাল করার জন্য তারা কয়েকজন নির্বাচন প্রার্থী ও কিছু উল্লেখযোগ্য সিপিআইএম বিরোধী নেতাকে হত্যা করার ষড়যন্ত্র করে এবং সেই সঙ্গে জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য সেই সব হত্যার দায় আমাদের বিরুদ্ধে চাপিয়ে দেবার পরিকল্পনা করে। এ কথা সর্বজনবিদিত যে আমাদের পার্টি সবসময়ই ব্যক্তি হত্যার বিরোধী ছিল ও রয়েছে এবং আমরা বরাবর এইসব হত্যাকাণ্ডকে তীব্র ধিক্কার জানিয়েছি।
আমাদের পার্টি নকশালপন্থীদের ব্যক্তি হত্যার রাজনীতির বিরুদ্ধে আগাগোড়া লড়াই করেছে, কিন্তু তা সত্ত্বেও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে এই জঘন্যহীন ষড়যন্ত্র করা হলো, যার প্রধান শিকার হলেন ফরওয়ার্ড ব্লকের নেতা শ্রদ্ধেয় হেমন্ত বসু। ফরওয়ার্ড ব্লক এই নির্বাচনে আমাদের বিরুদ্ধে, কিন্তু তৎসত্ত্বেও হেমন্ত বাবু গত 2 বছর যাবৎ আমাদের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক কথা বলেননি। বস্তুত তার সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক মধুর ছিল। তাছাড়া তিনি ছিলেন এক প্রবীণ জননেতা, যার সম্পর্কে জনগণের মনে একটা শ্রদ্ধার আসন ছিল। সুতরাং ষড়যন্ত্রকারীরা ঠিক করল যে তাদের কুৎসা প্রচারের পক্ষে নিহত হেমন্ত বসু অনেক উপযুক্ত হবেন। নকশালপন্থীরা প্রকাশ্যেই ঘোষণা করেছিল যে তারা নির্বাচন প্রার্থীদের খুন করবে, কিন্তু তা সত্ত্বেও হেমন্ত বসু খুন হবার সঙ্গে সঙ্গেই কংগ্রেস নেতারা ও তাদের বন্ধুরা কোনো রকম তদন্তের প্রয়োজন ছাড়াই চিৎকার শুরু করলো যে সিপিআইএম এই কাজ করেছে। শাসক কংগ্রেসের নেতা সিদ্ধার্থ শঙ্কর রায় তখন ছিলেন উত্তরবঙ্গে। তাড়াতাড়ি ফিরে দমদম বিমানবন্দরের মাটিতে পা দিয়েই তিনি বললেন যে তিনি সবকিছু জানতে পেরে গেছেন এবং এই খুনের জন্য তখনই সরাসরি আমাদের পার্টিকে দায়ী করলেন। আমরা স্তম্ভিত হয়ে গেলাম। হেমন্ত বসুর মতো প্রবীণ জননেতাকে এই কাপুরুষোচিত বর্বরভাবে হত্যা এবং তার দায় আমাদের উপর চাপাবার চেষ্টা, এসবের নিন্দা করার কোনো ভাষা নেই। হেমন্ত বসুর হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর সিপিআইএম এর রাজ্য কমিটির সম্পাদক প্রমোদ দাশগুপ্ত এক বিবৃতিতে বললেন, হেমন্ত বসুকে হত্যা কোনো একটি পার্টিরই শুধু ভাববার বিষয় নয়, গণতন্ত্রের প্রতি যাদের সামান্যতম শ্রদ্ধাও আছে তাদের সবাইকেই উদ্বিগ্ন করে তুলেছে। আমাদের পার্টি হেমন্ত বসুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং এর বিরুদ্ধে ধর্মঘট ও হরতালের মাধ্যমে প্রতিবাদ জানাবার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে। সারা পশ্চিমবঙ্গে এই ধরনের গুপ্তঘাতক ও চক্রান্তকারীদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। আমাদের আহ্বানে রাজ্যের জনগণ 22শে ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট ও হরতাল পালন করলেন। কংগ্রেসের সঙ্গে গলা মিলিয়ে 8 পার্টির জোটের নেতারাও সেদিন হেমন্ত বসু হত্যার জন্য সিপিআইএমকেই দায়ী করেছিলেন। পরে অবশ্য তাদের অনেকেই ভুল বুঝতে পেরেছিলেন। এদিকে নির্বাচন যত এগিয়ে আসতে থাকে ততই নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন জায়গায় কংগ্রেস ও প্রতিক্রিয়াশীল চক্র একের পর এক গন্ডগোল বাঁধাতে থাকে এবং অন্যদিকে নির্বিচারে সিপিআইএম কর্মীদের গ্রেপ্তার করতে থাকে। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই আমাদের 1,500-এরও বেশি নির্বাচনী কর্মী গ্রেপ্তার হলেন। গ্রেপ্তারের পর তাদের উপর অকথ্য নির্যাতনও করা হলো। যাই হোক, জনগণের প্রতিক্রিয়ার কথা ভেবে তারা শেষ পর্যন্ত নির্বাচন বন্ধ করার সাহস পায়নি। সমস্ত চক্রান্ত পরাস্ত করে নির্বাচন অবশেষে অনুষ্ঠিত হলো।